নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথকে স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আমার সাবস্ক্রাইবার্স এক ফোঁটাও বাড়ছে না। কি করব বলো, এটা আমার কপাল, এটা আমি মেনে নিয়েছি। তো যেই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, আবার সেই নামেই আমি আবার চ্যানেল করছি। সেই চ্যানেলে তবু কিছুটা হলেও বেড়েছিল, কিন্তু তারা কেউ ফিরে আসছো না। যাই হোক, সে মনের দুঃখ আমি মনেই রাখছি। তা যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তাদের অবদান আমি কোনো দিন ভুলতে পারবো না। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে এসে দাঁড়াও, আমার হাতটা শক্ত করে ধরে থাকো, কেমন? তো আজকে আমার যেই কাহিনী বলার সেটি তোমাদের কাছে আমি তুলে ধরছি। সেটা হলো, এর মধ্যে একটি শিক্ষামূলক ব্যাপারও আছে। মিথ্যে মিথ্যে দিয়ে কখনো কোনো সম্পর্ক হয় না, এবং মিথ্যে কিন্তু বেশি দিন টেকেও না। মিথ্যে মানে খোলসটা খুলে একদিন তার ভেতর থেকে সে কি বলবো, সত্য, মানে যেটা হয়তো নির্মম সত্য, সেটা সহজেই বেরিয়ে পড়ে। তার জ্বলন্ত উদাহরণ আমি কিছু ঘটনার আজকে তোমাদের সামনে তুলে ধরছি। যেমন আমার শ্বশুরবাড়ির দিক থেকেই একজন আত্মীয়, মানে ছেলেপু, মানে আমি যার কথা বলছি, মানে সে হলো আমাদের নিকট আত্মীয়ই বলতে পারো। ছেলে, সে ছেলে বললে এখন ভুল হবে, এখন বয়স্ক লোকই। আমার স্বামীর কাছাকাছি বয়স, আমার স্বামীর থেকেও 2-1 বছরের সে বড়। তা আমারই 57 বছর বয়স হতে যাচ্ছে, তো এই 7ই জুলাই হয়ে যাবে আমার 57। তো আমার স্বামী তো আমার থেকে বড়, তাহলে ভাবতে পারছো তার থেকেও 2-1 বছরের বড়। তার মানে এখন তো সে বয়স্ক, বুড়োর দলেই বলতে পারো। সেও কিন্তু অ্যাডভোকেট, হাইকোর্টের অ্যাডভোকেট। তো যখন আমার বিয়ে হয়েছে, আমার মেয়েও হয়ে গেছে, আমার বড় মেয়েও হয়ে গেছে। তার একটু দেরি করেই বিয়ে হয়েছে, কারণ আমার বড় মেয়ে স্কুলে যেতেও আরম্ভ করেছে। কারণ যেই পুরুষ মানুষটির কথা বলছি, তার নাম, আমি একটা নাম আমাকে বলতে হচ্ছে, তার নাম হলো দীপু। তো এই দীপুদা, আমার তো দাদাই, দীপুদা, তার একটু দেরি করেই বিয়ে হয়েছে। এক তো আমার মানে হাজব্যান্ডের থেকে বা স্বামীর থেকে 2-1 বছরের বড়। তারপরে ভাবো, আমার বিয়ে হয়েছে, আমার মেয়ে হয়েছে, বড় মেয়ে হয়ে গেছে, স্কুলেও যাচ্ছে, তখন তার বিয়ে হয়েছে। কেন তো বিলম্ব? কারণ তার মা ছোটবেলায় মারা গেছিল। মানে ওই দীপুদা যখন ধরো 5-6 বছর বয়স, এবং তার বোন আছে একটি বোন, মায়ের কোলেই ছিল তখন, 1-1.5 বছর হয়তো বয়স হবে। তখন ওই দুটি ছোট ছোট ছেলে মেয়েকে রেখে তাদের মা স্বর্গে গেছিল। কি কারণে আমি জানি না, কোনো অসুখ হবে হয়তো গেছিল। আর তার বাবাই এই 2 ছেলে মেয়েকে লালন পালন করেছে। মেয়েকে বিয়ে দিয়েছে। মেয়ের ঘরেও 2 মেয়ে, মেয়ের ঘরের যে 2 মেয়ের মধ্যে যে বড় মেয়ে, সে আবার আমার বড় মেয়ের থেকে বছর খানিকের বড়। তার আগেই বিয়ে হয়ে গেছে। তো এই ছেলের বিয়ে, মেয়ে দেখা হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে বলে বিলম্ব হচ্ছিল আর কি। তা একটি মেয়ে তাদের পছন্দ হলো। ওদের বাড়ি, মানে এই যে দীপুদাদের বাড়ি হলো তোমার 5 সার্কাসের কাছে। ওই ডন বস্কো স্কুলটা আছে না, অত দূরে যেতে হবে না, তারও আগে। ওইখানে ওই চিত্তরঞ্জন একটা হসপিটাল আছে, ওর কাছাকাছি। আর এই যে মেয়ের বাড়ি হলো ভবানীপুর। মেয়েরও বাবাও নেই, মাও নেই। তারা 3 ভাই বোন। বড় দিদির বিয়ে হয়ে গেছে, ওদের যে দাদা, তার বিয়ে হয়নি, কারণ এই করেনি, মানে এই বোনটি তার ঘাড়ে বলে সে বিয়ে করেনি। তো দুপক্ষের দেখাশুনো হলো, এবং এরা ভাবলো যে যাক, এর তো কোনো পিছুটান নেই, দাদা যদি বিয়ে হয় হবে, সে বৌদি আসবে, বৌদির সঙ্গে ননদের সম্পর্ক অনেক সময় ভালো, বেশিরভাগ সময় ভালো হয় না,
তাহলে বাপের বাড়িতে অত যাতায়াত হবে না, কারণ আমাদের বাড়িতেও তো মানে দীপুদার তো মা নেই, তাহলে সে গিন্নি হয়ে এখানে থাকবেন। তো যথা সময় যথা দিনে তাদের বিয়ে হলো, এবং সেই বিয়েতে আমি উপস্থিত ছিলাম। বউটি গায়ের রং খুব ফর্সা, দেখতেও খারাপ না, বেশ লক্ষ্মীশ্রী চেহারা, কিন্তু একটা জিনিস দেখলাম, অসম্ভব মোটা, মানে পিঁপে বলতে পারো, বেশ এরকম গোল পিঁপের মতন বলে না, ওই রকম। তো আমার চোখে বেশ লেগেছে, খুব মোটা, মানে নতুন বউ বিয়ে হচ্ছে, হোক না আমার থেকে কিছু দিনের বড়, মানে কিছু বছরের বড়, তো বউ বেশ মোটা সোটাই, মানে এখন তো সবাই মানে এখন মানে ইদানিং কালে না, আমাদের সময় লোকে তো এক্সারসাইজ করতো বা ডায়েটিং করতো, এটা এখন বেড়েছে, কিন্তু তখনও কিন্তু ছিল। তো ঠিক আছে, তো বিয়ে টিয়ে হলো। বছর খানিক যখন ঘুরে গেল, মানে 1 বছর 1.5 বছর যখন হয়ে গেল, তখন দীপুদার সঙ্গে তো কোর্টে দেখা হতো আমার স্বামীর। তো মুখটা খুব কালো এবং খুব ডিপ্রেস থাকতো, ভালো করে কথা বলতো না, কিন্তু দীপুদা খুব হট্টগোল করতে ভালোবাসতো, খুব ইয়ার্কি করতো, এবং খাওয়া দাওয়ায় মানে ভোজন রসিক ছিল তার, সে খুব ডিপ্রেসড, খুব মনমরা হয়ে বসে থাকতো। তো কি ব্যাপার, তো যেহেতু আমরা আত্মীয়, যে তখন আমার স্বামী বলে কি হয়েছে তোর, কোনো পারিবারিক সমস্যা, বউকে নিয়ে সমস্যা? তখন ও বলল হ্যাঁ, বউকে নিয়েই সমস্যা, কিন্তু সমস্যাটা বেশ ঘোরতর। তখন বললো যে কি বল, ঠিক আছে তুই তাহলে আমাদের বাড়িতে আসিস, আমি তোকে বলবো, এখানে বলবো না, কে কখন শুনে ফেলে, আর বাড়িতে এলেও তুই আমার চেম্বারে বসবি, মানে ওদের একতলাটা চেম্বার, একটা বৈঠকখানার ঘর এইরকম, আর ওপরতলায় সব মানে বেডরুম, তুই আমার চেম্বারে আসিস, তোকে তখন বলবো, খুব মনোকষ্ট, কাউকে বলতে পারছি না, মানে কাউকে মানে বাইরের কাউকে বলতে পারছি না, বাড়িতে সবাই জানে, মানে আমার বোনও জানে, মানে বোনের যে হাজবেন্ড মানে ভগ্নিপতিও জানে, বাবা তো জানেই, বাবা তো একেবারে শুনে বাকরুদ্ধ হয়ে গেছে, বাবাকে মানে খুব মনে লেগেছে বাবার। তখন আমার স্বামী বলে কি জানি কি ব্যাপার, তো ও একদিন গেল, শনিবার না রোববার দেখে গেল, ফোন করেই গেল, তখন বলে হ্যাঁ একটু দেরি করে আসিস, আমি চেম্বারটা করে নেবো, 9টা একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো, তুই দেরি করে আসিস। কি ঘটনা, যেহেতু ওর একটু দেরি করে বিয়ে হয়েছে, মেয়েটিও দেরি, মানে দীপুদার থেকে কিন্তু মেয়েটা খুব একটা ছোট না, মানে আমার থেকে তার মানে অনেকটাই বড়, মেয়েটা নাকি 1 বছর কি 2 বছরের ছোট দীপুদার থেকে, তাহলে সে বয়স্কই মহিলা, তাই জন্য দীপুদা ভেবেছিল যে 1 বছরের মধ্যেই তাদের যেন সন্তান আসে, কারণ একই লেট ম্যারেজ, এবং মেয়েদের ক্ষেত্রে তো খুব প্রবলেম হয়, তখন বিয়ের এই 4-5 মাস কি 6 মাস যাবার পরই ওরা মানে বাচ্চার জন্য কি বলবো চেষ্টা করছিল, মানে সেই মতন মানসিকতা নিয়ে ওরা এগোচ্ছিল, যে যাতে 1 বছর কি 1.5 বছরের মধ্যে ওদের কোলে যেন বাচ্চা চলে আসে। কিন্তু 5-6 মাস চেষ্টা করার পর মেয়েটি কনসিভ করলো না। তখন তার ননদ মানে দীপুদার বোন বলল, হয়তো এজে বিয়ে হয়েছে বলে, দাদা তুই তাহলে ওকে ডাক্তার দেখা, কোনো প্রবলেম আছে নাকি, বা ফার্টিলাইজেশনের অনেক কিছু ইনজেকশন দেখ, তোরও তো বয়সে বিয়ে হয়েছে, দুজনেই তোরা গিয়ে দেখা। তো সেই মতো সে ভেবেছিল, কিন্তু ওর বউটি কিছুতেই ডাক্তারের কাছে যেতে রাজি নয়, এমনকি ঝগড়াঝাটি তার তুঙ্গে উঠলো হলো, এবং বউটি রাগ করে তার বাপের বাড়িতেও চলে গেছিল। তখন গেছিল, তখন বলছে বাবা এই ডাক্তারের কাছে যাওয়া নিয়ে এই রকম কেন, তার মানে সন্দেহের ব্যাপার কিছু একটা। তখন দীপুদার বোন ওদের ভবানীপুরের বাড়িতে মানে বউটির বাপের বাড়িতে গেল, গিয়ে তখন দাদাকে বলল যে তা ইতিমধ্যে দাদারও বিয়ের সম্বন্ধ দেখাশুনো হচ্ছে, বিয়ে বোধহয় ঠিকঠাকও হয়েছে, তখন বলল যে এই ব্যাপারও, এই তখন সব ঘটনা বলার পর তখন ওর দাদা বলল, এবং ওর দিদি জামাইবাবুর মধ্যে জামাইবাবুটা খুব ভালো, তখন জামাইবাবু বলল যে
তোমাদের একটি কথা আমরা বলিনি, চেপে গেছি। তো আমি বলতে চেয়েছিলাম, মানে ওই মেয়ে বউটি দিদির যে হাজবেন্ড জামাইবাবু, এরা বলেনি, আমি কিন্তু বারবার বলেছিলাম। কি ঘটনা? ঘটনা হলো বউটির নাকি বছর 5 বছর, মানে 10-12 বছর আগে, মানে এই বিয়েটা হওয়ার 10-12 বছর আগে ক্যান্সার ধরা পড়েছিল ইউট্রাসে, এবং সেটা পুরো ইউট্রাসই ছড়িয়ে গেছিল, এবং তার ফলে ওর ইউট্রাসটা পুরোটাই কেটে বাদ দিতে হয়েছে। এবার ইউট্রাসটা না থাকলে বাচ্চাটার ব্যাপারটা হবে কি করে? বাচ্চাটা তো ওখানেই ফর্ম করে, ওখানেই থাকে, তার সেই কারণে তার বাচ্চাও হচ্ছে না, এবং তার মাসিকও হচ্ছে কিনা সেটাও সন্দেহের বিষয়। সে বলছে বটে প্রতি মাসে, কারণ সেটা তার বোন বলল। ইউট্রাস যখন বাদ চলে গেছে, তাহলে ও বৌদি বলে কেন যে আমি ঠাকুর ছোবো না, আমার মাসিক হয়েছে? তার মানে সেটাও মিথ্যে চারিতা সে করে এসছে, তাদের পরিবার করে এসছে। তখন দীপুদা আর দীপুদার বাবা, মানে বোন, বাড়ি ফিরে এসে মুখ কালো করে, তখন তাদের বাবা জিজ্ঞেস হলো, কি রে বৌমাকে ফিরিয়ে আনলি না? কারণ সে বয়স্ক ভদ্রলোকটির তো স্ত্রী অনেক আগেই মারা গেছিল, বাড়িতে একটা বউ এসেছিল, ওনারও মনটা খারাপ। পুরো বৃত্তান্ত তাকে বলা হলো, এবং ওই যে দীপুদার যে বাবা, উনি বলতে গেলে বাকরুদ্ধ হয়ে গেলেন, মানে ওনার দরকার ছাড়া উনি কথা বলতেন না, এবং বুকে একটা প্রচণ্ড ওনার ধাক্কা লেগে গেছিলো। উনি মানে হার্টের একটা প্রবলেম হলো, মানে এই কষ্টটা পেয়ে। কারণ বলো তো, ওনার তো এক ছেলে এক মেয়ে, একটি মাত্র ছেলে, তার বংশে কেউ আসবে না, এটা তো মানে এক্সপেক্টেড না। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো, বউটার যদি পরে দোষ ধরা পড়তো, সেটাই দীপুদা বলছে, দেখ অনেকের তো ছেলে মেয়ে হয় না, হয়তো পরে দেখা গেল ওর কোনো মানে কিছু মানে অসুখ আছে, সেটা হয়তো চিকিৎসা করে কিউরেবল, বা অপারেশন করে কিউরেবল, সেটা আমি চিকিৎসা করতাম, বা কিছু হলে পরে আমরা অন্য কিছু ব্যবস্থা করতে পারতাম। কিন্তু মানে আমরা হয়তো কি বলবো, যে মানে মানে বাইরে গিয়ে কোনো মানে পশ্চিমবঙ্গের বাইরে গিয়েও আমরা চিকিৎসা করতে পারতাম, কিন্তু সেই পথটাই তো সে পুরো বন্ধ করে দিয়েছে। এত বড় মিথ্যাচার করে আমার বিয়েটা হলো বলতো তুই? আমার স্বামীকে বলছে, মানে আমি তো মানে কি করব ভেবে পাচ্ছি না। তখন অনেকে বলছে ওকে ডিভোর্স দিয়ে আবার বিয়ে করতে, তখন বলছে এই করতে করতে দেখ 1.5 বছর 2 বছরের কাছাকাছি হয়ে গেছে, আমার বয়সটাও বেড়ে গেছে, এবং আমি কি করব বুঝতে পারছি না, আবার বিয়ে, আবার তাই আমি ঠিক করেছি আমার যে বিষয় সম্পত্তি, টাকা পয়সা, আমি আমার বোনের যে 2 মেয়ে আছে তাদেরকেই দিয়ে যাব, এবং আমি একেই নিয়ে আসবো, নিয়ে এসে ওর সঙ্গে আমি আমার জীবনে কথা বলবো না, মানে সেরকম ভালোভাবে কথা বলবো না, কিন্তু থাক, আমার বাড়িতে থাক। তখন তাকে নিয়ে এলো, নিয়ে এসে সে সংসার ধর্ম করতে থাকলো, কিন্তু তাদের মধ্যে কোনো দিনই মিলমিশ এখনও নেই। তারা কি বলবো, এক ঘরে থাকে বটে, কিন্তু সেই বিশ্বাসটা তো সে হারিয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা, ওই যে একটা আঘাত পেল তার বাবা, দীপুদার বাবা, উনি কিন্তু আর বেশি দিন বাঁচেননি, বছর খানিকের মধ্যে উনি শয্যাশায়ী হয়ে পড়েছিলেন, কিন্তু ওনার চলে যাবার বয়স কিন্তু হয়নি, উনি মারা গেছে 74-75 এরকম বয়স। তো না, 74-75ও না, 60-62 এইরকম বয়সে মারা গেছে। মারা যাওয়ার তো ওনার বয়স ছিল না, মানে ওনার কোনো বংশধর আসবে না সেটাতে। এবং দীপুদা বলে দেখ, বংশধরটা কপালের ব্যাপার, সেটা হয়তো আমারও খুঁত থাকতে পারত, কিন্তু এত বড় মিথ্যে কথা বললো, মানে এটা তো আমি কোনো ক্ষমা করব না। কিন্তু যেহেতু আমি লোক হাসাতে চাই না, আবার আমি বিয়ে করব, আবার বিয়ে মানে করবো, করবো, ওদেরও তো মা বাবা নেই, ওদের আর্থিক অবস্থা খুবই খারাপ, আমরা ওই জন্য কোনো ফার্নিচার আবার কোনো দান সামগ্রী আমরা নিইনি, কোনো রকমে আমার বিয়েটা হয়েছিল। তো দাদারও বিয়ে ঠিক হয়েছে, ওদেরকে মানে মানুষটা কত ভালো, দেখো আমি ওকেই সঙ্গেই ঘর করব, কিন্তু ওকে তো আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না মিথ্যে বলার জন্য। এই রকম ঝুড়ি ঝুড়ি মিথ্যে কিন্তু মেয়ের বাড়ি থেকে বলে অনেক সময়, মানে আমি মেয়ে হয়েও এটাতে খুব লজ্জা বোধ করছি বলতে তোমাদের কাছে। অনেক সময় এটা দেখা গেছে যে বলা হয় আমার
মেয়ে এমনকি জানো লেখাপড়া নিয়েও বলা হয়। একবার তো আমি শুনেছি, আমাদের একজন আত্মীয়র মুখেই শুনেছি, এক মেয়ে দেখালো বিয়ের পর যখন শুভদৃষ্টি হচ্ছে তখন দেখছে আলাদা মেয়ে, জানো তো এই রকমও হয়েছে। আবার ছেলে পক্ষরাও যে মিথ্যে কথা বলে না তা কিন্তু নয়। আমার একজন মেয়ে স্টুডেন্টের মা, তাকে দুঃখ হয় না, পড়াতে পড়াতে গিয়ে একটা আত্মীয়তার মতনই হয়ে যায়। সেই মেয়েটি, ওনার মেয়ে কন্যা সন্তান মেয়েটিকে পড়ায়, আমার মেয়ের আর্টস গ্রুপটা পড়ায়। তার মা দুঃখ করে তাকে বলেছে, ওর মা হলো মেদিনীপুর সাইডের কোনো একটা গ্রামের মেয়ে, জানো তো, মানে অজ পাড়াগ্রাই বলতে পারো। যখন তাদের বিয়ে হয়েছিল তখন ওদের গ্রামে না, মানে ওদের বাড়িতে লাইট ছিল না। তো ওই মেয়েটি এখন ক্লাস 11-এ উঠেছে এবং এবারে মাধ্যমিক পাস করেছে। 11-এ উঠেছে, মানে যেই মেয়েটিকে পড়ায়, তাকে ছোটো থেকেই পড়ায়, তাকে পড়াচ্ছে মোটামুটি ক্লাস 6 থেকে। তো ওই ওর মা গল্প করে দুঃখ করে বলেছিল, জানো তো, আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স 17+, 17 বছর। তখন আমি 11 থেকে 12-এ উঠবো, মানে পরীক্ষাটা হয়েছে তখন আমার বিয়ে হয়েছে। তখন আমার মা আর বাবা তখন রিকোয়েস্ট, আমার তো এক ভাই এক বোন, তখন আমার মা আর বাবা রিকোয়েস্ট করেছিল আমার শ্বশুরবাড়ির লোককে, মানে আমার স্বামীকে, আমার স্বামী তো একটাই ছেলে, স্বামীকে এবং শাশুড়িকে রিকোয়েস্ট করেছিল যে ওকে যেন পড়াশোনাটা কন্টিনিউ করানো হয়, এবং যেন ও কিন্তু কলেজ যাবার খুব শখ। স্বামী ওই সুদূর গ্রাম থেকে কলকাতা শহরে, খাস কলকাতায় বিয়ে হচ্ছে, আর ছেলেদের বড় ব্যবসা, তো মেয়ের বাড়ির লোকেরা সেখানেই আকৃষ্ট হয়ে বিয়ে দিয়েছে। জানো, শুধু উচ্চ মাধ্যমিকটা ওর মানে দেশের বাড়িতে গিয়ে, যেহেতু ওই স্কুলে পড়তো, গিয়ে উচ্চ মাধ্যমিকটাও দিতে পেরেছে, মানে সেই পারমিশন দিয়েছে। পাশ করার পর ও নাকি বারবার বলেছে যে আমি তো কলেজে যেতে চাই, আমি তো বলেছি আমি কলেজে যেতে চাই। তখন ওরা নাকি বলেছে, আর গিয়ে কি হবে, ঘরকন্যা করো, আর তুমি এমন বিশাল কি পড়াশুনো করবে, ওই গ্র্যাজুয়েশন হয়তো সে বাড়িতে রান্নাবান্নাই করবে, তো সেখানে থাকো, সেটা বড় কথা না, সে হয়তো রান্নাবান্নাই করবে। কিন্তু তো বিয়ের সময় কথা দেওয়া হয়েছিল, তার তার মা বাবা বলেছিল যে আমার মেয়ের কিন্তু কলেজে যাওয়ার খুব শখ, সেজে গুজে সে কলেজে যাবে। তো আপনাদের বাড়ির সামনে তো অনেক কলেজ আছে, সুরেন্দ্রনাথ কলেজ, বঙ্গবাসী কলেজ, একটু এগিয়ে গেলে পরে তোমার ভিক্টোরিয়া কলেজ, তারপরে আরেকটু গেলে পরে বিদ্যাসাগর কলেজ, মানে আমাদের এই মানে কি বলবো, সেন্ট্রাল ক্যালকাটায় তো কোনো কলেজের অভাব নেই। তো সংস্কৃত কলেজ, প্রচুর কলেজ, জালান বলে একটা কলেজ আছে, কলেজ তোমরা কাছাকাছি একটা কলেজে ভর্তি করে দিও। তো মানে বারবার ওর বাবা মা রিকোয়েস্ট করেছিল, তো বউটির মনে সেই আক্ষেপ রয়ে গেছে। বললো যে ওই জন্য আমি কখনো আমার মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দেবো না, ওকে মানুষের মতন মানুষ করে নিজের পায়ে দাঁড় করিয়ে তারপরে আমি বিয়ে দেবো। এবং সবচেয়ে বড় কথা, এত বড় অন্যায়টা করলো তারা, লেখাপড়া করালো না। তার তো খুব মানে প্রবল বা মনের দিক থেকে প্রবল ইচ্ছে ছিল লেখাপড়া করবে, সে গ্র্যাজুয়েট হবে, এটা তার ইচ্ছে ছিল, করালো না। এবার এদিকে উল্টো দেখো, যখনই সে হয়তো কোনো কারণে কথা বলতে যায়, কোনো বিষয়ে হয়তো পারিবারিক কিছু প্রবলেমের ব্যাপারে কথা বলতে যায়, বা ব্যবসা সংক্রান্ত ব্যাপারেও সে যখন কথা বলতে যায়, তখন বলে চুপ করো তো, তুমি তো ওই স্কুলের গণ্ডি কোনো রকমে পাস করেছো, তোমার আবার মতামত কিসের গো। মানে ভাবতে পারছো, মানে ওরা পড়ালো না, তারপরে বউটিকে এই কথা শুনতে হচ্ছে। এই কথাটা বলতে বলতে তার চোখের জল মানে এসে গেছিলো, কোনো রকমের চোখের জল মুছে সে তখন আমার মেয়ের সামনে থেকে চলে গেছিলো। তাহলে ভাববো এই বিয়ের সময় কেন গো এইরকম মিথ্যাচার করে, বিয়ের সময় কেন অনেকে অনেক কিছুই মানে পরবর্তীকালে বলে। আমি অনেককে বলতে শুনেছি, জানো, অনেক মায়েরা বলে, এবং তারা বেশ মানে গর্বের সঙ্গে মিথ্যে কথাটা বলে, যে জানিস তো আমি না স্কুলে 1 থেকে 10-এর মধ্যে হতাম, 1 থেকে 5-এর মধ্যে হতাম, আমি তো কখনো 80-র কমে নম্বরই পাইনি। এইসব কেন গো, কী লাভ বলো তুমি, মানে যে মানে এতে কি ছেলে মেয়েদের মানে খুব ভালো হয় কি, মানে
তারাও তো তাদের কি বলবো, তার মাকে মূর্খ ভাবতে শিখবে, মানে মূর্খ বলছি সরি, মায়ের ওপর মানে ভরসা করে তারা এগিয়ে যাবে। মানে মা তো মা না, মাদের মুখ থেকে যা বেরোয় সেটা বেদ বাক্যের মতো। অন্তত একটা বয়স পর্যন্ত সন্তানরা তাদের মায়ের বাক্যকে বেদ বাক্য মনে করে, কিন্তু যখন তারা জানতে পারে তাদের মারা সেরকম কিছুই না, একদিন না একদিন তো তারা জানতে পারে। আমারই একজন চেনা জানা আছে, সেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস, তারপরে সে একটি পাড়ার ছেলেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। তারপরে সে আর লেখাপড়া করেনি, কারণ তার নিজস্ব ইচ্ছে ছিল না। সে আমার একজন বন্ধুস্থানীয় বলতে পারো হয়, কিন্তু তার মেয়েকে সে গল্প করেছে, সে ভিক্টোরিয়া থেকে পাশ করেছে, কিন্তু সে ভিক্টোরিয়া স্কুলেও পড়েনি। সে ভিক্টোরিয়া স্কুল থেকে নাকি পাশ করেছে, ভিক্টোরিয়া কলেজ থেকে নাকি পাশ করেছে। পরবর্তীকালে শুনেছি ওই যে হয় না, ওই বিদেশ বেড়াতে গেলে পাসপোর্ট করতে হয়, যখন মা মেয়ে পাসপোর্ট করতে গেল তখন মেয়ে তো দেখলো তার মা উচ্চ মাধ্যমিক পাস, মানে কলেজের পাও সে দেয়নি। তাহলে ভাবো মাটা কত ছোট হয়ে গেল না। এরকম অহরহ হয়। এবং জানো, আমি আমার কথা বলে আমি বলছি না, জানো আমি অঙ্কে খুব কাঁচা, জানো প্রচণ্ড কাঁচা। মানে অঙ্ক যেদিনকে মানে পরীক্ষা থাকতো, মানে সেদিনকে মানে আমার স্কুলে যেতে ইচ্ছেও করতো না। হ্যাঁ, আমি 10-এর পর তো আর অঙ্ক থাকা সম্ভবই না, মানে এত ভয় পেতাম। মানে মার্কশিট আমি না দেখতাম, মানে দেখতাম ভয় ভয় যে কোনো কমন এসছে নাকি, মানে প্রচণ্ড ভয় পেতাম আমি অঙ্ক, মানে পারতামও না। আর মানে বেছে বেছে করতাম, তার মধ্যে কোনো রকমে পাশ করতাম। দেখো 5 নম্বরটা আমার উত্তর, কিন্তু আমি 2বার অঙ্কে স্কুল লাইফে ফেল করেছিলাম। এক হলো, আমি জোর গলায় বলছি, আমি ফেল করেছিলাম 2বার অঙ্কে। একবার হলো ক্লাস 8-এর সেকেন্ড টার্মে, আমার এখনও মনে আছে, ক্লাস 8-এর সেকেন্ড টার্মে আমি অঙ্কে ফেল করেছিলাম। আবার অ্যানুয়ালে পাশ করে গেছিলাম। যতদূর মনে হয় আমি বোধহয় 20 কি 22 পেয়েছিলাম। এবং মাধ্যমিকের প্রিটেস্টের কোয়েশ্চেনটা খুব টাফ এসেছিল, জানো তো, আমাদের স্কুল থেকে করা হয়েছিল। তো বাইরে থেকে আনা এবিটিএ থেকে তো অনেক সময় কোয়েশ্চেন আনা হতো, সেটা টেস্টে আনা হয়েছিল, কিন্তু এতে প্রিটেস্টে আমাদের স্কুলই কোয়েশ্চেন করেছিল। মানে স্কুলের যে অঙ্কের টিচার ছিল মিসেস মুখার্জি এবং মিসেস ভুইয়া, এরা দুজনে মিলে কোয়েশ্চেনটা করেছিল। এরিথমেটিক পোর্শনটা আমি খুব একটা ভালো পারিনি বলতে গেলে, পরে জিওমেট্রিতে থিওরামটা 2টো পেরেছিলাম, আর তোমার অ্যালজেব্রায় কিছু আমি পেরেছিলাম। সে তার মধ্যেও নিশ্চয়ই কিছু ভুল ত্রুটি হয়েছিল। যখন প্রিটেস্টের রেজাল্ট বেরোলো তখন দেখলাম আমার সবেতেই 55, 60, 62 নম্বর থাকলেও অঙ্কতে আমি মোটে 17 পেয়েছিলাম, জানো তো। আমি ভয়ে ভয়ে রেজাল্টটা এসে মা বাড়িতে দেখিয়েছিলাম। মা যথারীতি খুব বকাঝকা করেছিল। মা বললো সামনের টেস্টে যদি সব সাবজেক্টে না পাস করিস, মানে আর সবেতেই তো পাস আছে, অঙ্ক যদি পাস না করিস তাহলে টেস্টে তো অ্যালাউ করবে না। আর দ্বিতীয় কথা, মাধ্যমিকেও তো তাহলে ব্যাক হয়ে যাবে, সেটা তো মানে ভবিষ্যতের পক্ষে খুবই খারাপ। মানে এটা মা আমাকে বলল, তা কিছু বকাঝকা করেছিল, কিন্তু বাপি আমাকে বুঝিয়ে বলল যে মানুষ চাইলে অনেক কিছু পারে। তুমি একটা সামান্য অঙ্ক পারবে না, তুমি এক কাজ করো, আজকে থেকেই তুমি একটা টাইম ঠিক করে নাও, এই সময়টা 1 ঘন্টা তুমি রাখবে, প্রত্যেক দিন তুমি অঙ্ক করবে। যেই অঙ্কগুলো তুমি পারবে না সেইগুলো তোমার টিচারকে দিয়ে বলবে, উনি করিয়ে দেবেন। এবং সেই ধরনের অঙ্কই তো মাধ্যমিকে আসে, টেস্ট পেপারে সলভ করো, সেগুলো করো। মোট কথা তুমি আজকে থেকে একটা টাইম অ্যালোটেড রাখো যে এই 1 ঘন্টা আমি প্রত্যেক দিন অঙ্ক করবো। মানে আমার প্রত্যেক দিনের পড়ার সঙ্গে সঙ্গে, মানে রোজ তো আমি সব সাবজেক্ট পড়তে পারছি না, কিন্তু সব সাবজেক্ট যেই সাবজেক্টের রুটিন মাফিক যেদিনকে যেই সাবজেক্টটা থাকবে তার সঙ্গে তুমি অঙ্কটা রাখবে, দেখবে তুমি টেস্টে তো পাস করবে এবং মাধ্যমিকেও তুমি খুব ভালোভাবে পাস করবে। তো আমি সেই মতন কাজ শুরু করলাম এবং খুব মনোযোগ দিয়ে করতে লাগলাম। এবং যেহেতু আমি অঙ্কে কাঁচা, তাই জন্য আমাকে যার কাছে আমি অঙ্ক করতাম, সুমিত্রা দি, সে বলেছিল অ্যালজেব্রাটা খুব ভালো করে কর, মানে গ্রাফ
গ্রাফিং থেকে আরম্ভ করে সলভ থেকে আরম্ভ করে রিজলভ ইন্টু ফ্যাক্টরস থেকে আরম্ভ করে আর যা যা হতে পারে, মানে অ্যালজেব্রা যেন একটাও তুই ছেড়ে না আসিস। থিওরাম দুটো আসবে, সেটা এবিটিএ টেস্ট পেপার এবং সাজেশন থেকেই বেরিয়ে যাবে। থিওরামগুলো সবকটাই কর। তখন কিন্তু খুব একটা সোজা ছিল না, 9-10 মিলিয়ে কিন্তু মাধ্যমিক ছিল, কাজেই 34টা না 35টা থিওরামস ছিল, সেইগুলো যেন একদম ছাড়া না হয়। আর অঙ্কের যে 5টা না কথা ছিল না, যেমন ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস বা এরকম ধরনের যেগুলো ছিল না, রেশিও, এরকমের মধ্যে দুটো জিনিস খুব ভালো করে করে যা, যাতে ওই দুটোর মধ্যে একটাও যদি পারিস তাহলে তুই এগিয়ে গেলি অনেকটা। আর মেনসুরেশনটা আমি খুব একটা ভালো পারতাম না, ট্রিগোনোমেট্রি কিছু শিখিয়ে দিল, আর ওইগুলো মানে প্রাথমিক যেগুলো সেগুলো সুমিত্রা দি বলে দিয়েছিল, এবং আমি তার ফলে টেস্টেও মানে পাশ করলাম এবং মাধ্যমিকে খুব আমার যেহেতু অঙ্কে আমি কাঁচা, খুব বিশাল নম্বর তো পাবো না, আমি 54 পেয়েছিলাম। কিন্তু এত কথা বললাম কেন বলো তো? এই কথাটা আমি আমার 2 মেয়েকে আমি বলেছিলাম যে জানিস তো আমি 8এও একবার ফেল করেছিলাম এবং প্রি টেস্টে আমি 17 পেয়েছিলাম। এটা আমি, আমার স্বামীও জানে এবং আমার মেয়েরাও জানে। আমি কখনো মিথ্যাচার করিনি এবং গর্বে করে বলেছিলাম। দেখ, সেইখান থেকে ওই 17 পাওয়া থেকে আমি কিন্তু মাধ্যমিকে 54 পেয়েছিলাম, 54 পেয়েছিলাম। কাজে অনেকটা আমি এগিয়ে নিয়ে গেছিলাম না। কাজেই তোরাও যেইগুলোতে কাঁচা সেইগুলো যদি তোরা মন প্রাণ দিয়ে একাগ্রতার সঙ্গে চেষ্টা করিস, তোরা পাস মানে ভালোভাবেই উতরে যাবি। কাজে মিথ্যে দিয়ে কখনো একটা মানে ভিত হয় না, জানো তো, মিথ্যেটা বলা উচিত না। অনেকেই বিয়ের সময় বলতে শুনেছি তার মেয়ে এটা পারে ওটা পারে, পরবর্তীকালে দেখি সে রান্নাঘরে গ্যাসটাও হয়তো জ্বালাতে পারে না, চা করা তো দূরের কথা। কাজেই বলে নেওয়াই তো উচিত যে আমার বড় মেয়ে জানো, এত বড় মেয়ে আজ 8 বছর স্কুল টিচারের কাজ করে, মানে সে স্কুল টিচার, সে যেন কি পারে তোমাকে বলে দিচ্ছি। চা করতে পারে, ডিমের অমলেট করতে পারে, আলু সেদ্ধ করতে পারে, ম্যাগি করতে পারে। আমি যখন অনেক সময় ওদের রেখে বাইরে যাই, বেড়াতে যাই, আমি আমার বর অনেক সময় বেড়াতে যাই, বেশি দিনের জন্য বেড়াতে যাই না, ওদের রেখে হয়তো 2 থেকে 5 দিনের জন্য বেড়াতে যাই, তখন আমি বলছি দেখ 2 মুঠো চাল নিবি, সেদ্ধ করবি। ও আবার ভাতটা করে আমাকে আবার দেখাও, ফোনে দেখায় যে কি চাল ভাত, কিন্তু করতে করতে শিখে যাবে। আমি তো আর জোর গলায় বলতে পারবো না আমার মেয়ে এক মানে রান্নায় পটিয়সী, সে তো না। তা সে এইসব মিথ্যে বলে কিন্তু আমরা আখেরে আমরা নিজেদেরই ক্ষতি করি এবং আমাদের নিজেদেরকে নিজেই অপমান করি। অনেক সময় এটাও দেখা যায় ছেলে পক্ষরাও মিথ্যে কথা বলে যে আমার ছেলে এই করেছে ওই করেছে, এত টাকা মাইনে পায়, এত এই করে এত ওই করে, এটা ছেলে পক্ষরাও বলে। এবং জানো আরেকজনের কথা বলি, এও আমাদের চেনাজোনা, তার মেয়েকে দেখতে খুব একটা সুশ্রী ছিল না। দেখো এটা তো কারোর হাতে থাকে না, বলো কাকে কীরকম দেখতে না হবে, কিন্তু তার মা বাবা দুজনেই সরকারি চাকরি করতো এবং কিছুতেই তার বিয়ে হচ্ছিল, তার দাদাটার বিয়ে হয়ে গেল, দাদার মেয়ে হয়ে গেল, তবু এই মেয়েটির বিয়ে হচ্ছিল, মেয়েটির নাম চন্দনা, বিয়ে হচ্ছিল না। তখন ওর মা মানে এতে অ্যাড দিল যে আমার মেয়ে একটা সরকারি স্কুলে চাকরি করে। এবার সেইটা দেখে মানে সেই অ্যাডটা দেখে কিছু মানুষ তাকে দেখতে এসেছিলো এবং যেহেতু সরকারি স্কুলে চাকরি করে বলেছে, সরকারি স্কুলে চাকরি করতো, কিরম চাকরি জানো, 500 টিচার হয় না, মানে সাইট টিচার যারা মানে সরকারের আন্ডারে না, কিন্তু টিচার কম থাকায় স্কুল থেকে একটা ফান্ড, টিচাররা কিছু একটা ফান্ড দেয়, দিয়ে মানে প্রতি মাসে দেয়, সেটা দিয়ে ওরা একটা পাশের টিচার রাখে যে ওদের ক্লাসটাকে মানে নিয়ে হেল্প করতে পারে। এরকম 500 টিচার থাকে, তাদের মাইনে খুবই কম, এখনও হয়তো বেড়ে টেড়ে হয়তো 10,000 হয়েছে, কিন্তু আমি যখনকার কথা বলছি তখন এই এদের মাইনে হয়তো 2-2.5 কি ম্যাক্সিমাম 3,000 ছিল। এই মেয়েটির, ওই চন্দনা বলে মেয়েটারও তাই ছিল, 3,000 টাকা সে পেত। কিন্তু তখন সে বলেছিল যে মেয়ে বলবো না, আমার থেকে অনেক বড়, আমার মায়ের মতনই বলতে, মানে মায়ের মতন না হলেও বড়, প্রায় 70 বছর বয়স তার। তো সে মা মিথ্যে কথা বলেছিল, বিয়ে দিল। বিয়ে দেওয়ার পর কি হলো বলো তো, তারা কিন্তু জানতে পারলো না যে সে সরকারি চাকরি করে কি করে না, কারণ সে তো সরকারি স্কুলেই আসছে, 500 টিচার হিসেবে সে কিন্তু সরকারি স্কুলেই আসছে, কিন্তু ওই 3,000 টাকা
তখন কিন্তু ওই প্রাইমারি স্কুল টিচারদের মাইনে ছিল 10-12 হাজার টাকা বোধ হয়। জানো, যতদিন ওর মা বেঁচে ছিল ততদিন ওর মাকে ওই 3টাকে 10 করার জন্য, ধরো 10,000 টাকা মাইনে প্রাইমারি টিচারদের তখন ছিল, ওই 7,000 টাকা ভর্তুকি দিতে হতো। মানে মেয়ে যখন মাইনে নিয়ে বাড়ি ফিরত তখন 10,000 টাকা নিয়েই যেত, মানে 7,000 টাকা তার মাকে গুনে দিত, যে অ্যাজ ইফ যে ও 10,000 টাকা মাইনেই পায়। ভাবো, এই মিথ্যাচারের জন্য তার মাকে প্রতি মাসে তার মাইনে থেকে 7,000 টাকা কেটে তার মেয়ের হাতে দিতে হতো। তার মা মারা যাবার পর মেয়েটার কি গতি হয়েছে আমি বলতে পারবো না। তাদের সঙ্গে এখন আমাদের খুব একটা দেখা সাক্ষাৎ নেই। ওই ফেসবুকে একটু লাইক টেক দিই, সেও আমাকে লাইক টেক দেয়, এই পর্যন্ত। মানে এখন সে ওই 7,000 তো না, এখন সেই মেয়েটির তো রিটায়ারমেন্টেরও বয়স, মানে রিটায়ার করে গেছে এখন। তারপরে মানে মা মারা যাবার পর কি হয়েছিল বলতে পারি না। এত কথায় কথায় মিথ্যে কেন বাবা, সে সত্যি কথা বলে দিলেই তো হয়, যে এই ঘটনা এই ব্যাপার, যে ঠিক আছে আমার মেয়ে তো 500 টিচার, কিন্তু আমার কিছু মানে কি বলবো প্রপার্টি আছে, সেটা আমি ফিক্সড ডিপোজিট করে দেবো, সেই থেকে ও ইন্টারেস্ট ড্র করবে, এটা বলে দিলেই হয় বাবা। তাহলে তো মানে লেটা চুকে গেল। এরকম কথায় কথায় মিথ্যে, জানো এদের কি পাপ পুণ্যের মানে কি বলবো চিন্তা থাকে না শেষকালে? তো ধরো মানে, তাছাড়া এরা ঠাকুর ঘরে পুজো আচ্ছা যারা করে, তারা ঠাকুরের সামনে দাঁড়ায় কি করে? আমি এটা ভেবে পাই না গো, এটা আমি কিছুতেই ভেবে পাই না। কাজে এটাই আমার বক্তব্য। দেখবে সত্যের না একটা প্রচণ্ড জোর আছে, জানো। মিথ্যে বলতে গেলে তোমার গলা শুকিয়ে যাবে, হেজিটেট করবে তুমি কথা বলতে, এবং প্রতি মুহূর্তে তোমার মনে হবে এই বুঝি ধরা পড়ে গেলাম, এই বুঝি ধরা পড়ে গেলাম। মানে যেটা আমি একদিনে মরবো, সেই মরাটা আমি রোজ মরছি, কেন? আমি মিথ্যে বলেছি বলে। কি দরকার বাবা, সত্যি বলে দিলেই হয়। যেটা আমার আছে আছে, যেটা আমার নেই নেই। আমার জন্য অনেক কিছুই নেই বাবা, কিন্তু নেই, তা কী করবো, নেই তো নেই। আমার একটা ধরো এই পুরোনো দিনে ভাঙাচোরা বাড়ি, নতুন মডার্ন ফ্ল্যাট নেই, সেই ফ্ল্যাটের ডেকোরেশনেও সে মানে এই বাড়িরও ডেকোরেশনে পুরোনো আমলের বাড়ি, সাদা মাটা বাড়ি আমার। যে আমিও খুব সাধারণ লোক, আমি অতিরিক্ত কি বলবো যেটা মানে প্রয়োজনের বাইরে গিয়ে আমি সেরকম কেনাকাটা করি না। আমি খুব সিম্পল থাকতে পছন্দ করি, সিম্পল লাইফ লিড করতে পছন্দ করি। যেটা সেটাকেই দেখানো উচিত, মানে তার বাইরে করা উচিত না। তো কেমন লাগলো, এবং কিছু টুকরো ঘটনায় আমি তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে আমাকে জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। এবং প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কেমন? এখানে কোনো মিথ্যাচার কিন্তু নেই, যা বলছি আমি জীবনের দেখা উপলব্ধি করা শোনা ঘটনাই তোমাদের কাছে বলছি। তো এই সত্যের জোর যে কত, সেটা তোমরা সাবস্ক্রাইব করে প্রমাণ দাও। এবং 7ই জুলাই আমার জন্মদিন, ওটাই হবে আমার গিফট। তো তোমরা যত আমাকে সাবস্ক্রাইব করবো সেটাই ভাববো তোমাদের কাছ থেকে আমার গিফট। কেমন? ভালো থেকো, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।